স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন গৌরী। আগামী বছরের জুনের একদিনও বেশি অন্তর্বর্তী সরকার থাকবে না বলে আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি যতদিন দায়িত্বে আছেন দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। বিভাজন থেকে উদ্ধার পেতে সবাইকে ঐক্যমত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে জাতি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন প্রয়োজন বলেও মনে করেন তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কিছু উপদেষ্টা। এই বিভাজন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন স্বৈরাচারের দোসররাও। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের বিরুদ্ধে নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তারা আরও বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করে পেছানো হচ্ছে জাতীয় নির্বাচন। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বিভাজন তৈরি করছেন। তারা এত বড় বড় কথা বলেন, যারা দায়িত্ব, ওনাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আর ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার নির্বাচন বাধাগ্রস্ত করছে। জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যুগপথে আসলাম। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দের কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা। রাজধানীর সিরিডাপে এক সেমিনারে ডক্টর মঈন খান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে যারা নানা ন্যারেটিভ তৈরি করছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আমি খোলাখুলি বলি, অনেকেই বলছে, আমাকে প্রশ্ন করছে, বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে। এ সময় শঙ্কা প্রকাশ করে ডক্টর মঈন খান আরও বলেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হলে তা হবে জাতির জন্য দুঃখজনক। আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণ করি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
4 অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মধ্যেই এই অধ্যাদেশ জারি করল সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। 22 মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান। এদিকে সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইন হিসেবে পাশ করার উদ্যোগ নিয়েছে সরকার, যার খসড়া এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই আইনের বিরুদ্ধে 14তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আপত্তি জানিয়ে আসছে। এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনে মিছিল নিয়ে বিক্ষোভ চলে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির তাদের আন্দোলনের যুক্তি ব্যাখ্যা করেন গণমাধ্যমের কাছে। কারণ দর্শানোর পূর্বেই চাকরি থেকে অপসারণ করা হবে। আপনারা কি এই ধরনের কালো আইন, নিবর্তনমূলক আইন মানতে চান? আমাদের সাত কদম এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। যত উপদেষ্টা আছেন প্রত্যেকটা উপদেষ্টার গাড়ি বহর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা বলেন, এই আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন তারা। কর্মচারীদের অধিকার বঞ্চিত করার জন্য একটা কালো আইন তৈরি করতে যাচ্ছে। আমরা সেই আইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এই সচিবালয়ের কর্মচারীদের বিরুদ্ধে কয়েকজন ষড়যন্ত্রকারী এই আইনটা একটা চিঠির মাধ্যমে খসড়া তালিকা তৈরি করছে। এদিকে কর্মচারীদের আন্দোলনের দাবিকে সমর্থন জানিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। না দোষিয়ে 20 দিনের মাথায় যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকার চাকরিচ্যুত করতে পারবে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, তা আমরা চরম বিরোধিতা করছি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে কারসাজি করার জন্যই আওয়ামী লীগ এই আইন সংশোধন করায় বিধিমালা আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মপরিবেশ ও কার্যক্রম। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 13 দিন আন্দোলনের পর সমঝোতায় পৌঁছেছে সরকার ও রাজস্ব কর্মকর্তারা। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে 4টি দাবির মধ্যে 3টি মেনে নেওয়ার কথা জানানো হয়েছে, যার মধ্যে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা এবং 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার কথা বলা হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের টানা 13 দিনের কর্মবিরতিতে প্রতিদিন সরকারের অন্তত 1000 কোটি টাকার রাজস্ব আহরণ কম হয়েছে। মে জুন মাস রাজস্ব আহরণের সর্বোচ্চ সময়, কিন্তু টানা আন্দোলন চলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। এ সময় এনবিআর বিলুপ্তি উন্নয়ন সহযোগী সংস্থার প্রেসক্রিপশনে কিনা প্রশ্ন তুলেন তারা। তবে সন্ধ্যায় 4টি দাবির মধ্যে 3টি মেনে নেয় স্বাগত জানান কর্মকর্তারা। সাধারণভাবে মে জুন মাসে 1 থেকে 1,500 কোটি টাকা, কখনো 2,000 কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে 14 দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির, রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। বাট আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা বাধ্য হয়ে আজকে পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি আগামীকাল থেকে কঠোরতম দিতে আমরা বাধ্য হয়েছি।
বাংলাদেশ সহ একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনের চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশের নাম রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদনে বলা হয়, সম্ভবত মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করেছে চীন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি ALA সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায়। এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। এছাড়া বিশ্ব নেতৃত্বের জন্য তারা ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। সারা দেশের প্রায় 3.5 লাখ শিক্ষক পূর্ণ বিরতির এই কর্মসূচি পালন করবেন। এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। গত 5 মে থেকে 25 মে পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। প্রতিষ্ঠার প্রায় 4 বছরেও মাদারীপুরের ডাসারে নির্মাণ হয়নি প্রয়োজনীয় অবকাঠামো। সরকারি কার্যক্রম পরিচালনার জন্য নেই প্রয়োজনীয় সরকারি স্থাপনা। কলেজ ভবন ভাড়া নিয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রম। এমনকি চালু হয়নি কোনো ব্যাংকের শাখাও। সরকারি বিভিন্ন সেবা পেতে অন্য উপজেলায় যেতে হয় এলাকাবাসীকে। সমস্যা সমাধানে কাজ চলমান থাকার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 4 বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার, গোপালপুর, বালিগ্রাম, কাজীবাকাই ও নবগ্রাম এই 5 ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার উপজেলা। 75,000 মানুষের বসবাস এখানে। প্রতিষ্ঠার প্রায় 4 বছর পার হলেও 4টি সরকারি অফিস ছাড়া নেই সরকারি অন্য কোনো দপ্তর। এলাকাবাসী বলছে নেই প্রাথমিক চিকিৎসা সেবা নেয়ারও কোনো ব্যবস্থা। যেতে হয় মাদারীপুর সদর বা পাশের উপজেলাতে। আমাদের উপজেলা শুধু নামেই হয়েছে, উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমরা সেবা পাচ্ছি না। আমার পার্শ্ববর্তী একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ। অর্থনৈতিক অর্থ ব্যয় করে বরিশাল, মাদারীপুর এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। এলাকায় নেই সরকারি বেসরকারি ব্যাংকের কোনো শাখা। এসব কারণে প্রসার ঘটেনি হাটবাজার বা ব্যক্তি পর্যায়ে ব্যবসাও। বড় সমস্যা হলো হাসপাতাল আর হলো ব্যাংক, এই দুইটা জিনিসই দরকার। ব্যাংক হইলে পরে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, আমরা ভালো থাকবো। ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের একটি ভবনে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। উপজেলা পরিষদ কম্পাউন্ডে 17টি সরকারি অফিস থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 4টি। আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, হাতে গোনা হয়তো 4-5টা প্রতিষ্ঠান আছে। আমাদের এখানে দ্রুতভাবে এই ভবনগুলি খুব তাড়াতাড়ি হোক। খালগুলা সব দখল, বিলের যে জমিগুলো আছে ওইখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষি বিষয় কোনো সরকারি এবং বেসরকারি কোনো সহযোগিতা পায়নি। এসব সমস্যার কথা স্বীকার করে যথাসাধ্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেন নির্বাহী কর্মকর্তা। যেহেতু নতুন উপজেলা, আপনারা সবাই জানেন সবকিছুরই শুরু আছে, এটাও হবে, কিন্তু নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব না যে কত দ্রুত এটা হবে। তবে আমরা সর্বোপরি আমাদের সরকারি, আমরা যারা চাকরি করি, আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় যেন জনগণ দ্রুত তাদের মৌলিক অধিকারগুলো বা মৌলিক সেবাগুলো পান, সে উদ্দেশ্যে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উপজেলাটির আর্থসামাজিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, মাদারীপুর, ডাসার। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে নজরুল জয়ন্তী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিনে বিভিন্ন জেলায় ছিল উৎসব মুখর আয়োজন। আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয় বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান চলবে 3 দিন। দ্রোহ প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে জন্মদিনে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। নজরুল জয়ন্তীর এবারের প্রতিপাদ্য 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার।
জাতীয় কবির জন্মজয়ন্তীতে কুমিল্লায় চলছে 3 দিনব্যাপী অনুষ্ঠান। রবিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। 24-এর গণ অভ্যুত্থানে নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা। নজরুল সাহিত্যের প্রচার প্রসার বাচিক উৎকর্ষ আমি করে যাব নতুন প্রজন্মের জন্য। নজরুলকে যেন আমরা আবার আমাদের করে পেয়েছি। কবির জীবনী নিয়ে সিনেমা এবং গ্রন্থ নানা ভাষায় অনুবাদের উদ্যোগের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা। নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে, কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট এক সময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে। আনবায়াসড মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না, একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে। কাজী নজরুলের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি হয় সকালে। রয়েছে 3 দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন। সিলেটের নজরুল অডিটোরিয়ামে মুক্তমঞ্চে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। নাচে গানে কবিতায় স্মরণ করা হয় দ্রোহ ও প্রেমের কবিকে। কাজী নজরুলের যে প্রেরণা, এই প্রেরণা কিন্তু যদি আমরা গ্রহণ করি, সেই প্রেরণাতে আমরা জীবন চলার পথ খুঁজে পাই। বাংলাদেশি প্রত্যেকটি মানুষের হৃদয়ে নজরুল আছেন। নজরুল টিভিতে না থাকতে পারেন, পত্রিকায় না থাকতে, সরকারের খাতায় না থাকতে পারেন, নজরুল আমাদের হৃদয়ে সব সময় বিদ্যমান থাকে। জাতীয় জীবনে নজরুলের প্রাসঙ্গিকতা থাকবে সব সময়, এমন প্রত্যাশা আয়োজনে অংশ নেয়া সুধীজনের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।